ছোট্ট বন্ধুরা, আমাদের বন্ধুরা আমাদের আজকের গল্পের নাম মানুষ ও মশা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা শুনব মানুষ আর মশা নিয়েই মজার একটি গল্প। মানুষের সাথে মশাদের ভালো সম্পর্ক কোনোদিনই ছিল না। তোমরা এখনো নিশ্চয় দেখতে পাচ্ছ মশার সাথে মানুষের ভালো সম্পর্ক একেবারেই নেই। গায়ে মশা বসলেই অমনি এক থাপ্পড়ে মশাকে মেরে ফেলাটাই হচ্ছে মানুষের কাজ। এটা কেবল আজকেই নয়, অনেক অনেক আগে থাকতেই এমনই সম্পর্ক ছিল মশার সাথে মানুষের। কারণ মানুষের আরামের ঘুমকে এই মশা নষ্ট করে দেয়। কেমন করে নষ্ট করে তোমরা নিশ্চয় জানো। আর যদি না জেনে থাকো কিংবা না বুঝে থাকো তাহলে বলছি, ঘুমের মধ্যে এই মশা টপাটপ কামড় লাগিয়ে দেয়। মশা যদি এভাবে কামড়াতে থাকে তাহলে বলো কেমন করেই বা ঘুমানো যাবে। আবার এখানেই শেষ নয়, কেবল কামড়েই সে ক্ষান্ত থাকে না, কানের কাছে গিয়ে শুরু করে মশা সঙ্গীত। তোমরা ভাবছ এটা আবার কোন সঙ্গীত? হ্যাঁ বন্ধুরা, আমি মশাদের ভ্যান ভ্যান প্যান প্যান শব্দের কথাই বলছি। মশারা কানের কাছে যেভাবে ভুন ভুন করে শব্দ করে, সেটাও মশাদেরই এক ধরনের সঙ্গীত কিনা তাই মনে হচ্ছে। আর এ কারণেই একে মশা সঙ্গীত বলেই আখ্যা দিলাম। যা হোক, এভাবেই মশারা কামড়ে মশা সঙ্গীত শুনিয়ে মানুষের ঘুমকে নষ্ট করে দেয়। আর এভাবে আরামের ঘুমকে যে প্রতি মুহূর্তেই নষ্ট করে চলে, তার সাথে কি আর ভালো সম্পর্ক থাকতে পারে? কখনোই তা থাকার কথা নয়। আর বাস্তবেও তাই হয়েছে। বিশেষ করে এসব কারণেই মশাদের সাথে মানুষের সম্পর্ক অতীতেও ভালো ছিল না, এখনও একদমই ভালো নেই। যা হোক, এবার আমরা চলে যাই মূল গল্পে। অনেক অনেক দিন আগের কথা। একবার এক দেশে মশাদের উৎপাত খুব বেশি বেড়ে গেল। এমনিতেও মশার অত্যাচার সব জায়গায় সবসময়ই কম বেশি থেকেই থাকে, কিন্তু সেই দেশে এই মশাদের উৎপাত সাধারণ থেকে একটু বেশি হয়ে গেল। আবার সেই মশারা কেবল রক্ত চুষেই বসে থাকেনি, হয়তো ভুল করে
খাবার ঢেকে রাখা হলো না, এমনটা কিন্তু হতেই পারে। অনেক সময় আমরাও তো ভুলে হয়তো কোনো খাবার না ঢেকে খোলাই রেখে চলে যাই। আবার এমনও হয় জগের পানি ঢাকনা ছাড়াই রাখা হলো। এসব কিন্তু সেই দেশের কথাই বলছি। এভাবে খাবার ঢাকনা ছাড়া খোলা রাখলে আর পানি ভর্তি জগ ঢাকনা ছাড়া রাখা হলে সেখানে মশাদের নাচানাচি শুরু হয়ে যাবে। এমনই অবস্থা ছিল সেই দেশে। খাবার কিংবা পানির উপর যদি মশা নাচতে নাচতে বসে পড়ে, তবে সেসব কি আর মুখে তোলা যায়? এই কারণেই বলছি, সেই দেশে মশাদের এমন অদ্ভুত আচরণ শুরু হয়ে গেল। কামড়ে চলে যায় সেটা এক কথা, কিন্তু এইভাবে যদি খাবার কিংবা পানির উপর হর হামেশাই মশারা বসে যায়, তাহলে সেগুলো খাওয়া কিংবা পান করা একেবারেই অসম্ভব হয়ে যায়। যা হোক, সেখানে কেবলমাত্র এইটুকুতেই মশাদের উৎপাত শেষ নয়, আরও ঘটনা আছে। সেসবই এখন আমি তোমাদের শোনাব। রাতের বেলা সেই দেশে মশারি টাঙিয়ে শোয়ার উপার আর থাকলো না। অর্থাৎ মশাদের হাত থেকে বাঁচার জন্য সেই দেশের লোকেরা রাতের বেলা মশারি টাঙিয়ে ঘুমাবে, সেটাও সম্ভব হলো না। কেন হলো না? কারণ সেই মশাগুলো সমস্ত মশারির ছোট ছোট ছিদ্রগুলো একেবারে বড় করে ফেলল। মশাদের হাত থেকে বাঁচার জন্যই তো মশারি তৈরি। আর মশারির ছিদ্রগুলো ছোট ছোট থাকে যাতে করে মশারা তার ভেতর দিয়ে না ঢুকতে পারে, বরং সেখান দিয়ে কেবলমাত্র বাতাসই ঢুকবে। কেননা মশার হাত থেকে বাঁচতে গিয়ে যদি মশারির ভিতরে বাতাসও না ঢুকতে পারে, তাহলে তো আবার গরমে একেবারে সিদ্ধ হয়ে যাবে। কিন্তু দেখো কারবার, সেখানকার মশারির সব ছিদ্রই সেই মশারা একেবারে বড় করে ফেলল। বুঝতেই পারছ, বড় ছিদ্র দিয়ে তারা অনায়াসেই ভেতরে ঢুকে কুটুস কাটুস কামড়ে দিতে পারবে। আর শুধু তাই নয়, মশা সঙ্গীত শুনিয়ে তাদের ঘুমের 12টা বাজিয়ে দেবে। আর সেই মশারির ছিদ্রগুলো বড় হওয়ার কারণে সেখান দিয়ে কেবল মশাই নয়, বড় বড় টিকটিকিও অনায়াসে প্রবেশ করতে পারত মশারির ভেতর। এবার দেখো কেমন সেই মশারা এমন ছিদ্র বড় করল যে নিজেরাই কেবল ঢুকবে তা নয়, টিকটিকিটেরও ঢোকার ব্যবস্থা করে দিল। মশার অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মশারির যখন এই দশা, তখন মশারি বাদ দিয়ে তারা যে মশার কয়েল জ্বালাবে সেটারও
উপায় ছিল না। অর্থাৎ সেই দুষ্ট মশারা কেবল মশারির ক্ষতি করল তা নয়, যাতে করে মশারি টাঙানোর বদলে কেউ কয়েল জ্বালিয়েও ঘুমাতে না পারে সে ব্যবস্থাও তারা করল। কিভাবে করল সেটাই শোনো তবে। কতগুলো মশা একত্রিত হয়ে বেশ শক্তি সঞ্চয় করত। বুঝতেই পারছ, কিছু মশা যদি একসাথে এক হয়ে মিশে যায় তাহলে নিশ্চয়ই তাদের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। আর তাই তো সেই মশারা বুদ্ধি করে এভাবেই কতগুলো একত্রিত হয়ে মিশে যেত। আর মিশে গিয়ে যখন দুর্দান্ত শক্তি তারা সঞ্চয় করত, তখন সেই জ্বলন্ত কয়েলকে মেঝের মধ্যেই ফেলে দিত। একটা মশা একা একা তো আর কয়েল ফেলতে পারে না, তাই অনেকগুলো একসাথে মিলে তবেই সেই জ্বলন্ত কয়েলকে ফেলে দিত। আর কয়েল যদি নিচে মেঝেতে পড়ে যায় তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ সেই কয়েল আর জ্বলে থাকার কোনো উপায়ই নেই। সাথে সাথে না নিভলেও কিছুক্ষণ পরেই কিন্তু কয়েলটা নিভে যেত। এসব কারণে বাবা মায়েদের ঘুম বন্ধ হয়ে গেল। কেননা তারা রাত জেগে সন্তানদের মশার হাত থেকে রক্ষা করত। নিজেরা না হয় ঘুম নাই বা পারল, কিন্তু ছোট ছোট বাচ্চারা যদি না ঘুমাতে পারে তাহলে বুঝতেই পারছ স্বাভাবিকভাবেই তারা ক্ষেপে যাবে কিংবা কান্নাকাটিও শুরু করে দিতে পারে। এই কারণেই তারা যখন মশারিও টাঙাতে পারল না আর মশার কয়েলও জ্বালিয়ে মশা তাড়াতে পারল না, তখন বাধ্য হয়েই রাত জেগে জেগে সন্তানদের মশার হাত থেকে রক্ষা করতে লাগলো। আবার কেবলমাত্র রাতেই যে মশারা অত্যাচার করত তা নয়, তারা দিনের বেলায়ও ক্ষান্ত থাকত না। রাতের বেলা ছিল মশাদের উৎপাত। তখন মশার বাচ্চারা ঘুমিয়ে থাকত আর বড় মশারা কেবল মানুষকে বিরক্ত করত আর ঘুম নষ্ট করত। দিনের বেলায় ছিল সেই মশার বাচ্চাদের উৎপাত। অর্থাৎ রাতের বেলা মশারা কামড়াতো আর বাচ্চারা ঘুমাতো। দিনের বেলা আবার মশারা ঘুমাতো, তখন বাচ্চারা নেমে আসতো মানুষের উপর অত্যাচার করতে। দিনের বেলায় মশার বাচ্চারা ঘুমন্ত মানুষকে কামড়াতে থাকতো। সেই দেশের মশার বাচ্চারাও ছিল ভীষণ রকমের ভয়ঙ্কর। তারা নামেই কেবল মশার বাচ্চা, কিন্তু তাদের কামড় মশাদের চাইতে আরও ভয়ঙ্কর রকমের ছিল। এইভাবে রাত দিন মশা এবং মশার বাচ্চাদের কামড়ের চোটে সেই দেশের লোকদের দুর্বিষহ জীবন কাটতে লাগলো। না ঘুমাতে পেরে লোকজন সবাই
কেমন যেন অসুস্থ হয়ে যেতে থাকলো। বুঝতেই তো পারছ, এভাবে দিনের পর দিন না ঘুমাতে পারলে যে কোনো মানুষই অসুস্থ হয়ে পড়তে বাধ্য। সেই দেশের লোকদের অবস্থাও তেমনটাই হয়ে উঠল। দিন দিন মশা আর মশার বাচ্চাদের উৎপাত বেড়েই চলতে লাগলো। কিন্তু কথাই আছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে তখন আর পিছনে যাবার কোনো উপায় থাকে না, সামনেই এগিয়ে যেতে হয়। সেই দেশের লোকেদের পিঠও দেয়ালে ঠেকে গেল, আর তাই তারা পিছনে যেতে পারল না। আর এভাবে কতদিনই বা চলতে পারে? সব কিছুরই তো একটা সীমা আছে। কাজেই সেই দেশের মানুষেরাও এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজতে লাগলো। কেননা মশাদের সাথে লড়াই করে তো আর পারা যাবে না। তাই যে কোনো উপায়ে হোক এই মশাদেরকে তাড়াতে হবে। মশাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষেরা চিন্তা ভাবনা শুরু করে দিল। তারা ভাবতে লাগলো কিভাবে মুক্তি পাওয়া যায়। শেষে তারা সিদ্ধান্ত নিল মশার রাজার কাছে যাবে। মশারা যেহেতু এত অত্যাচার তাদের করছে, এসব বিষয় মশার রাজা নাও জানতে পারে। তাই তাকে জানাতে পারলে হয়তোবা কোনো একটা উপায় তিনি বের করে দিতে পারবেন। এমনও হতে পারে মশাদেরকে তিনি না কামড়ানোর জন্য নির্দেশও দিতে পারে। সেই দেশের লোকেরা মশাদের নামে তার রাজার কাছে নালিশ জানাবে। কিন্তু সমস্যা হলো মশার রাজা কোথায় থাকে সেটাই তো কারো জানা নেই। আগে তো মশার রাজাকে খুঁজে বের করতে হবে, তারপরে না নালিশ জানানোর চিন্তা আসবে। যা হোক, এখন মানুষের প্রধান কাজ হলো মশার রাজাকে খুঁজে বের করা। কিন্তু কিভাবে তারা মশার রাজাকে খুঁজে বের করবে? তাই তারা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল কয়েকটা দল তৈরি করা হবে। অনেকগুলি দল তৈরি হয়ে গেলে তারপরে তারা মশার রাজাকে খুঁজে বের করতে পারবে। যেমন ভাবা তেমনই কাজ। মানুষেরা কয়েকজন মিলে মিলে অনেকগুলি দল তৈরি করে ফেলল। এক একটা দল এক এক দিনে মশার রাজা খুঁজে বেড়াবে। কথা মতো দলগুলো মশাদের অনুসরণ করে বিভিন্ন দিকে যাত্রা শুরু করলো। কেননা মশারা যত যা কিছুই করুক না কেন, কোনো না কোনো সময় নিশ্চয়ই তারা তাদের রাজ্যে যাবেই যাবে। আর তখনই সেইখানে গিয়ে তারা মশার রাজাকে খুব সহজেই খুঁজে পেতে পারবে। এভাবেই একদিন কোনো একটা দল মশাদের অনুসরণ করতে শুরু করলো। মশারা কেবল ছুটছে আর ছুটছে। বুঝতেই পারছ, তারা তো আর যেন তেন মশা নয়। 1000 মাইল বেগেও তারা
ছুটতে পারে, আর তাদের ছোটাছুটিতে কোনো ক্লান্তিও থাকার কথা নয়। তাই তো সেই মশারা দুরন্ত গতিতে ছুটেই চলছে। তাদের সাথে সাথে মানুষের দলও ছুটে চলেছে। বন্ধুরা, কথায় আছে, দেয়ালে পিঠ থেকে গেলে তখন আর কিছু করার থাকে না। সেই মানুষগুলো দেয়ালে পিঠ থেকে গেছে বলেই এমনি করে মশাদের পিছনে ছুটতে পারছে। ছুটতে ছুটতে তারা ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু ক্লান্ত হলে কি হবে? বসে তো আর থাকা যাবে না। মশার রাজাকে যে কোনো প্রকারে খুঁজে বের করতেই হবে। এটা না করতে পারলে তাদের জীবন তো একেবারেই বরবাদ হয়ে যাবে। তাই যতই ক্লান্ত তারা হোক, কিন্তু থামছে না। কেননা তাদের কিছুতেই হাল ছাড়া যাবে না। হাল ছেড়ে দিলে তো আর মশার রাজাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই তো তারা ছুটেই চলছে অবিরাম গতিতে। কিন্তু এই ছোটা যেন আর শেষ হচ্ছে না কিছুতেই। দুষ্ট মশারাও কেবলই ছুটেই চলছে। মানুষেরা একবার ভাবল, মশারা কি তাহলে টের পেয়ে গেল নাকি তারা তাদের পিছনে অনুসরণ করে করে তাদের রাজ্যের দিকে যাচ্ছে? আবার ভাবল, না, তারা তো অতি গোপনেই আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে, কাজেই মশাদের তো আর বোঝারই কোনো উপায় নেই যে মানুষেরা তাদের পিছু নিয়েছে। যা হোক, ছুটতে ছুটতে সব দলই এক জায়গায় এসে থামল। অর্থাৎ বিভিন্ন দল বিভিন্ন মশাদের অনুসরণ করে করে বিভিন্ন দিকে ছুটতে শুরু করেছিল। কিন্তু এক সময় ছুটতে ছুটতে দেখে সব দলই এক জায়গায় এসে জমা হয়ে গেছে। একে অন্যকে দেখতে পেয়ে তারা বুঝতে পারল যে তারা যেদিক থেকেই ছুটে আসুক না কেন, এক জায়গায় এসে হাজির হয়ে গেছে। তার মানে এখানেই মশাদের রাজত্ব থাকবে। আর যেহেতু সব মশারা এখানেই এসে মিলে গেছে, তার মানে অন্য কোথাও তাদের রাজত্ব থাকার কথা নয়, এখানেই থাকবে। তা না হলে সব মশাই ছুটতে ছুটতে এক জায়গায় এসে কেন হাজির হয়েছে? এবার যেন মানুষের মধ্যে কিছুটা স্বস্তি চলে এলো। সকলেই ছুটতে ছুটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই তারা ভাবল, যেহেতু এক জায়গায় এসে তারা জড়ো হয়েছে, আর এখানেই মশাদের রাজাকেও পাওয়া সম্ভব, এখন আর চিন্তা কি? একটু বিশ্রাম নিয়ে নিলেই বা ক্ষতি কি? এই ভেবে সবাই সেখানে বসে পড়ল। নিজেরা একটু জিরিয়ে নেওয়ার জন্যই তারা বসল। ছুটতে ছুটতে তাদের পায়ের অবস্থা কাহিল, শরীরও একেবারে দুর্বল হয়ে পড়েছে। যা হোক, তারা সবাই সেখানেই বসে পড়ল। কেবল বসেই ক্ষান্ত নয়, কেউ কেউ আবার ঘুমিয়েও পড়ল।
ঘুমুতে পেরে যেন তারা বেশ আরাম বোধ করছে। ঘুমের চোটে তাদের ক্ষুধার কথাও মনে থাকলো না। বেঘুরে তারা ঘুমিয়ে যাচ্ছে। ঘুমোতে ঘুমোতে যখন বেশ কিছুটা সময় পার হয়ে গেল, তখন তাদের ঘুম ভাঙল। আর কেউ কেউ যখন তখনও ঘুম থেকে ওঠেনি, অন্যেরা তাদের ডেকে তুলল, বলল, আরে এভাবে ঘুমোচ্ছ কেন? আমরা কি এখানে ঘুমানোর জন্য এসেছি নাকি? আমরা তো এসেছি মশার রাজাকে খুঁজতে। তখন তারাও ঘুম থেকে উঠে পড়ল। এবার যেন সবারই শরীরে বেশ জোর ফিরে এসেছে। যদিও ক্ষুধা লেগেছিল, কিন্তু ওই যে বললাম, তারা মশার রাজার সন্ধান পাবে এই আশায় ক্ষুধার কথাও ভুলে গেছে। এবার তারা সবাই উঠে দাঁড়ালো। চারদিক তাকাতাকি করতেই তারা একটা ঝোপের দেখা পেল। এবার তাদের আর বুঝতে বাকি রইল না, যেহেতু এখানে এমন একটা বড় ধরনের ঝোপ আছে, এমন ঝোপ তো তারা আর কখনো দেখেইনি। কাজেই এই ঝোপের ভেতরেই নিশ্চয় মশার রাজাকে খুঁজে পাওয়া যাবে। আবার তারা দেখতে পেল ঝোপের ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে মশা বাইরে আসছে, আবার ঝাঁকে ঝাঁকে মশা ভেতরেও ঢুকছে। তার মানে তারা নিশ্চিত হলো এই ঝোপের ভেতরেই মশার রাজার বাস থাকবে। এবার তারা চিন্তা করল, মশার রাজাকে পেতে হলে এই ঝোপের ভেতরেই ঢুকতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল, আর দেরি না করে ঝোপের ভেতরে ঢোকা যাক। কিন্তু চাইলেই তো আর হবে না, তারা কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারছে না। এতক্ষণে মশারা টের পেয়ে গেছে যে এই মানুষগুলো তাদের রাজার কাছে যাওয়ার জন্যই এখানে এসেছে। আর তাই তো তারা যতই ঝোপের ভেতরে ঢুকতে চাইছে, ততই মশারা ব্যারিকেড তৈরি করছে। কেননা মশারা তো আর চাইবে না যে মানুষগুলো ভেতরে গিয়ে তাদের রাজার সাথে দেখা করুক। কেননা তারা তাদের কুকীর্তির কথা রাজার কানে যাক, এটা চায় না। রাজার কানে গেলে তো মশাদের ভীষণ শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্যই তারা মানুষগুলোকে ব্যারিকেড দিয়ে দিয়ে আটকে রাখছে, যেন ভিতরে কোনো মতেই না যেতে পারে। এখন মানুষগুলো পড়ল ভীষণ বিপদে। এত কষ্ট করে ছোটাছুটি করে এখানে এসে শেষে যদি মশার রাজার দেখাই না পাওয়া যায়, তাহলে সব চেষ্টাই বৃথা হয়ে যাবে। মানুষের মনে এবার আবার নতুন করে চিন্তার উদয় হলো। তীরে এসে শেষে তরিটাই না ডুবে যায়। তারপরও মানুষগুলো কিন্তু সেখান থেকে ফিরে আসলো না। যতই মশারা ব্যারিকেড তৈরি করুক, তাদের ততই চেষ্টা করে যেতে হবে। করলেও তাই, তারা মশাদের সেই ব্যারিকেড ভেঙে ভেঙে ভিতরে যাওয়ার জন্য বারবার
চেষ্টা করতে লাগলো। মশারাও নাছোড়বান্দা, তারা কিছুতেই মানুষগুলোকে ভেতরে ঢুকতে দিতেই চাইছে না। এভাবেই মশাগুলো ব্যারিকেড দিচ্ছে আর মানুষগুলো ভেতরে ঢোকার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছে। বাইরে যখন এমন অবস্থা চলছিল, তখন কিন্তু বিষয়টা মশার রাজার কান পর্যন্তও পৌঁছে গেল। অর্থাৎ কিছু লোক ঝোপের ভিতরে প্রবেশ করতে চাইছে, কিন্তু মশারা কিছুতেই তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে। সে চিন্তা করল, কি ব্যাপার, হঠাৎ মানুষেরা এখানে এলো কেন, আর ভেতরেই বা আসতে চাইছে কেন? নিশ্চয়ই কোনো বড় ধরনের সমস্যা হয়েছে। তা না হলে মানুষেরা তো আর এভাবে এমনি এমনি এখানে আসেনি, আর ভেতরেও আসতে চাইতো না। যা হোক, সে তখন বিষয়টা জেনে গিয়ে তার কিছু মশাদেরকে পাঠিয়ে দিল লোকজনকে ভিতরে আনার জন্য। মশার রাজাই যখন আদেশ করেছে, তখন তো আর কারো কিছু করার নেই। এবার আর মশারা তাদের ব্যারিকেড দিয়ে আটকাতেও পারবে না। ভিতরে যাবার সুযোগ পেয়ে মানুষেরা সাথে সাথে দল বেঁধে সেই ভিতরেই চলে যেতে লাগলো। সবচেয়ে অবাক ব্যাপার হলো, মশাগুলো মানুষকে কামড়াচ্ছে না। তারা সাই সাই করে ভিতরের দিকে চলে যাচ্ছে, কিন্তু একটা মশাও তাদেরকে কামড় দিল না। শুধু তাই নয়, এতক্ষণ তারা বাইরে থেকে যে ভিতরে আসতে চেয়েছে, মশারা শুধুমাত্র ব্যারিকেড দিয়েই তাদের আটকে রেখেছে, কিন্তু এখন পর্যন্তও একটা কামড়ও দেয়নি। যা হোক, হয়তোবা মশাদের রাজত্বে চলে এসেছে বলেই কামড় দিচ্ছে না। মানুষেরা গুটি গুটি পায়ে মশার রাজার সামনে হাজির হলো। তখন মশার রাজা তাদের বলল, কি ব্যাপার, আপনারা তো এখানে আসার কথা নয়। কি এমন হলো হঠাৎ যে আপনাদের একেবারে আমার এখানে আসার দরকার হয়ে গেল? তখন মানুষেরা মশার রাজাকে তাদের দেশে মশাদের উপদ্রবের কাহিনী খুলে বলল। সব শুনে মশার রাজাও কিছুটা কষ্টই পেল, কারণ মানুষগুলো এভাবে না ঘুমিয়ে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছে। তাই মশার রাজা বলল, এখন আমাকে কি করতে হবে সেটাই বলুন শুনি। তখন মানুষেরা বলল, আমরা রাতে কিংবা দিনে মশারি টাঙিয়ে ঘুমাতে চাই, কয়েল জ্বালালেও যেন
মশারা সেসব ফেলে না দেয়। একটু ভেবে মশার রাজা বলল, তারা রক্ত খাওয়ার জন্য এসব করে। খাবার না খেয়ে যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি মশাদেরও খাবার ছাড়া বাঁচা সম্ভব নয়। আমি কেমন করে তাদের উপোস থাকার কথা বলি? এই ব্যাপারে আমার কিছুই করার নেই। যদিও আপনাদের বিষয়টা আমাকেও ভীষণ পীড়া দিচ্ছে, কিন্তু আমি তো নিরুপায়। রাজা হয়ে প্রজাদেরকে না খেয়ে থাকার আদেশ দেই বা কি করে? তবে এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না ঠিক। এরপর আপনারা চলে গেলে আমি আমার রাজসভার জ্ঞানীদের নিয়ে বসব। দেখি তাদের সাথে সলা পরামর্শ করে আপনাদের জন্য কোনো কিছু করা যায় কি না, অর্থাৎ অন্য কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করব। তবে সেজন্য বেশ কিছুদিন সময় লাগবে। কেননা আমার রাজ্যের বেশ কিছু জ্ঞানী রাজ্যের বাইরে আছে। তারা ফিরে আসলে তবেই তাদের নিয়ে বসব। এ কথা শুনে মানুষেরা মন খারাপ করে ফিরে আসলো। বিষয়টা মশার রাজার নজর এড়িয়ে যায়নি। সেও বুঝতে পারল তার কথায় মানুষেরা একদম খুশি হতে পারেনি। যা হোক, সে তো চাইছেই আসলেই একটা সমাধান হয়ে যাক। এরপর রাজার দরবার থেকে মানুষেরা চলে আসলো ঠিকই, তারপর আবার সেই অত্যাচার সহ্য করতে লাগলো। মশার রাজা যেহেতু বেশ কিছুদিন সময় লাগবে বলেছিল, সেহেতু কিছুদিন তো চলেই গেল। এবার মানুষেরা আবারও মশার রাজার কাছে যাওয়ার কথা ভাবল। তারা চিন্তা করল, এবার নিশ্চয় আর রাজার কাছে যেতে চাইলে মশারা ব্যারিকেড দিয়ে তাদের আর বাধা দেবে না। যা হোক, এবারে মশার রাজার কাছে লোকজনেরা দল বেঁধে ঠিকই গেল, কিন্তু এবারেও কোনো কাজ হলো না। কেননা সেখানে গিয়ে জানতে পারল আজ আর দেখা হবে না। কাল রাজসভার সময় কেবল দেখা করা যাবে। এবারে যেন মানুষেদের মাথায় বাজ পড়ল। তারা চিন্তা করল, তাহলে কি আর কোনো কাজই হবে না? মশার রাজা তো এর আগে অন্তত দেখা করেছিল, আর এবার কিনা তার সাথে দেখাই করা যাবে না। তার মানে বিষয়টা অন্যদিকে গড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই মশার রাজা কোনো উপায়ই বের করতে পারেনি, আর এ কারণেই তাদের সাথে দেখাই করতে চাইছে না। মানুষেরা মন খারাপ করে ফেলল। তারা চিন্তা করল, যেহেতু কাল রাজসভায় দেখা করা যাবে, তাহলে আর ফিরে গিয়ে লাভটাই বা কি? সেই আগের মতোই তো সারা রাত মশাদের অত্যাচার সহ্য করতে হবে। তার চেয়ে বরং
এখানে যদি থাকা যায় তাহলে অন্তত মশার কামড় থেকে তো বাঁচা যাবে। এই ভেবে তারা আর সেদিন সেখান থেকে ফিরে আসলো না। রাতটা এখানেই থাকবে বলে সিদ্ধান্ত নিল। সত্যি সত্যি তারা যখন রাত জেগে জেগে বসে আছে তখন কিন্তু কোনো মশাই তাদেরকে আর কামড়াচ্ছে না। এই সুযোগে তারা চিন্তা করল তাহলে তো একটু ঘুমিয়েও নেওয়া যেতে পারে, যেহেতু এখানে আর মশাদের কোনো কামড়ের ভয় নেই আর কোনো অত্যাচারও নেই, কাজেই নিশ্চিন্ত মনে অন্তত একটা রাত ঘুমিয়ে কাটানো যেতে পারে। এই ভেবে তারা সবাই সেখানে মাটিতেই শুয়ে পড়ল আর শুয়েই একদম গভীর ঘুমে চলে গেল। এমন ঘুম ঘুমালো যে কখন সকাল হয়ে গেছে তারা টেরই পায়নি। যা হোক, পরের দিন রাজসভার সময় হলে তারা ভিতরে গেল। এবার শুরু হলো মশার রাজার লম্বা ভাষণ। মানুষেরা সবাই একে অন্যের মুখের দিকে কেবল চাওয়াচাওয়ি করতে লাগলো। তারা ভাবল, এ আবার কি? আসলাম সমস্যার সমাধানের জন্য, আর মশার রাজা কিনা শুরু করে দিল লম্বা ভাষণ। ছোট্ট বন্ধুরা, এবার তোমাদেরকে বলবো মশার রাজা সেই লম্বা ভাষণের মধ্যে কি ছিল। মশার রাজা বলতে লাগলো, আমি জানতাম মানুষেরা খুবই বুদ্ধিমান, তাদের বুদ্ধির সমকক্ষ আর কোনো কিছুই এই পৃথিবীতে নেই, অথচ এখন দেখছি তা ঠিক নয়। আমি আপনাদের দেশে আমার কিছু সৈন্য পাঠিয়েছিলাম। তারা দেখেছে সেখানে অপ্রয়োজনীয় ঝোপঝাড়, বদ্ধ পুকুর রয়েছে অনেক, অথচ এসব জিনিস মানুষের সমাজে থাকার কথা নয়। ঝোপঝাড় থাকলে সেখানে আমার একটা মশার থেকে হাজার হাজার মশার জন্ম হয়ে যায়, আর স্বাভাবিকভাবেই তারা যেহেতু সেখানে জন্মে, সেখানেই তারা খাবার দাবারের সন্ধান করবে, এটাই স্বাভাবিক। কাজেই আপনাদের ওখানে এসব অপ্রয়োজনীয় ঝোপঝাড় কেন রয়েছে সেটা আমার বোধগম্য নয়। এগুলো আপনাদের কী বা কাজে আসে? এছাড়া আরও দেখা গেছে নানা জায়গায় ডাবের খোল, কৌটা, নারিকেলের খোসায় পানিও জমে আছে। এসব থাকার অর্থই হলো আপনারা নিজের অজান্তেই, ইচ্ছা করেই মশাদের বংশ বিস্তারে সহযোগিতা করছেন। আমরা তো আমাদের এখান থেকে আপনাদের ওখানে যেতে চাই না, কিন্তু যেহেতু ওখানে এসব জিনিস অহরহই দেখা যায়, সেহেতু মশারা যেতেই পারে। আর শুধু যাবে তাতেই শেষ নয়, সেখানে তারা বংশ বিস্তারও করার সুযোগ পাবে। এটা কিন্তু মানুষেরাই তৈরি করে
দিয়েছে। এখন মশাদের যখন ব্যাপক উৎপাত, তখন আপনাদের হুঁশ হলো যে এভাবে তো আর থাকা যাচ্ছে না, তাই তো আপনারা এখানে এসেছেন। এসব জিনিস থাকার কারণে মশারা ডিম পাড়ার সুযোগ পাচ্ছে, আর অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এত মশার খাবার সংকুলান হচ্ছে না। তাই তো তারা আর সেখান থেকে আমার রাজ্যের এখানে এসে খাবারের জোগাড় না করে ওখান থেকেই খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছে, আর তাদের এই চেষ্টার ফলই হচ্ছে আপনাদের উপদ্রব করা। যেটা আপনারা অত্যাচার মনে করছেন, সেটা তো আসলে আপনাদের কারণেই সৃষ্টি হয়েছে। আপনারা যদি অপ্রয়োজনীয় এসব জিনিসপত্র থাকার সুযোগই না দিতেন, তাহলে কিন্তু অবস্থা এমনটা হতো না। কাজেই মশারা অনিচ্ছাকৃতভাবে এমন করে মানুষের উপর আক্রমণ করছে। আপনারা হয়তো ভাবছেন তারা অযথাই এমনটা করছে কেন, আসলে তো তা নয়। কেননা এমন অপরিষ্কার না থাকলে মশারা এত এত ডিম দিত না। আর মশারা যদি ডিমই না দেয়, তাহলে তো বাচ্চা হওয়ার কোনো কথাই থাকে না। আর বাচ্চা না হলে মশাদের বংশও অত বিস্তার করতো না। বংশ বিস্তার না করলে রক্ত খাওয়ার প্রয়োজনও পড়তো না। এতে করে আপনাদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটাও আপনা আপনিই বন্ধ হয়ে যেত। তাই আমি অনুরোধ করছি, ঝোপঝাড় সাফ করুন, আর যেখানে সেখানে বদ্ধ পানি না রাখার ব্যবস্থা করুন। এতে করে আমার মশাদেরও বংশবিস্তার কমে যাবে। আর যদি মশাদের বংশবিস্তার কমে যায়, তাহলে আপনাদেরকে মশা তাড়ানোর জন্য এত শত ব্যবস্থা করার প্রয়োজনই পড়বে না। না মশারি লাগবে, না মশার কয়েল লাগবে। যদি কোথাও সামান্য পরিমাণও ঝোপঝাড় কিংবা পানি জমে না থাকে, তাহলে কিন্তু আর মশারা ডিম দেওয়ার সুযোগই পাবে না। আমি মশাদের রাজা, তাই বলে আমি কিন্তু কখনোই চাই না যে আমার মশাদের বংশ দিনকে দিন কেবল বাড়তেই থাকুক। আপনারা মানুষেরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চান না, তাই বলে আমরা মশারাও যে তেমনটা, তা কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। আমরা সবসময়ই চাই মশাদের বংশ কমে যাক। এত এত মশা থাকার কোনো দরকারই নেই। কেবলমাত্র যারা ইচ্ছা করে নিজেদের পরিবেশ নোংরা করে রাখে, ঝোপঝাড় পরিষ্কার করে না, যেখানে সেখানে বদ্ধ পানি জমে থাকে মাসের পর মাস, বছরের পর বছর, তাদেরকে শায়েস্তা করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্যই আমার মশারা কাজ করে যায়। আজকে যদি আপনাদের পরিবেশের অবস্থাটা ভালো থাকতো, তাহলে কিন্তু আর এভাবে এতদিন কষ্ট করে আপনাদের রাত জেগে বসে বসে কাটাতে হতো না। আর এত কষ্ট করে এই মশাদের পিছনে ছুটে ছুটে আমার এই
রাজসভায় আসারও কোনো দরকারই পড়তো না। নিশ্চয় আপনারা মশাদের সাথে ছুটতে গিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন, আপনাদেরকে দেখে বোঝা যাচ্ছে। এমনিতেই আপনারা দীর্ঘদিন না ঘুমিয়ে থেকে থেকে শরীর স্বাস্থ্যের অবস্থা খারাপ করে ফেলেছেন, তার উপর আবার এই মশাদের পিছনে ছুটে ছুটে যা হোক, আমি আমার রাজ্যের জ্ঞানীগুণীদের সাথে পরামর্শ করেই কিন্তু সৈন্য পাঠিয়েছিলাম খোঁজ নিতে যে আপনাদের ওখানে মশার উপদ্রব এত বাড়ল কেন। আমার জানা মতে এত উপদ্রব তো থাকার কথা নয়। হালকা পাতলা দু একটা মশা থাকতে পারে, দু একটা কামড় দিতে পারে, সেটা তো ভিন্ন বিষয়। তার মানে এই নয় যে আপনাদের রাতের ঘুমই হারাম হয়ে যাবে। আর তাই তো তাদের সাথে সলা পরামর্শ করে সৈন্য পাঠিয়ে যখন এই অবস্থা জানতে পারলাম, তখনই আমার রাজ্যের সব জ্ঞানীগুণীরা একসাথে মত দিল যে মশাদের দমন করা যাবে না আমাদের পক্ষে। এটা করতে হলে মানুষদেরই কিছু করতে হবে। কেবলমাত্র আপনি তাদের সেই পথটা দেখিয়ে দিন, যে পথে হাঁটলে তাদেরকে আর এমনভাবে মশার অত্যাচারের সম্মুখীন হতে হবে না। মশার রাজা শেষে বলল, আমার যা কিছু বলার ছিল আমি তা আপনাদেরকে বলেই দিলাম। এবার আপনারাই নিজেদের দেশে ফিরে গিয়ে চিন্তা করে দেখুন, আসলেই কথাগুলো সত্যি বলেছি নাকি আপনাদেরকে খুশি করার জন্য এমনি এমনি বললাম। আজকের মতো তবে আপনারা ফিরে যেতে পারেন। এখানে বসে থেকে সময় নষ্ট করে কোনো লাভই হবে না। এতে করে আমার মশাদের অত্যাচার কিন্তু কমবে না। আর আপনারা এখানে এসেছেন, আমার কোনো একটা মশাও কিন্তু আপনাদের কামড় দেয়নি। এতে করে ভাববেন না যে তারা কামড় দেওয়া ভুলে গেছে কিংবা রক্তও খেতে চাইছে না। আসলে আপনারা আমার রাজসভার অতিথি হিসাবে এসেছেন বলেই তারা আপনাদেরকে সম্মান জানিয়েই এমনটা করছে। আর আপনারা যদি এখানে বেশি সময় থাকেন তাহলে কিন্তু তাদেরকে প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব হবে না। তখন আর তারা আমার আদেশ শুনতেই চাইবে না। হাতের কাছে এমন খাবার পেয়ে তারা তো আর চুপ করে বসে থাকবে না। কাজেই আপনারা আর সময় নষ্ট না করে এখনই এখান থেকে চলে যান। গিয়ে ভেবে দেখেন আপনাদের আসলে কি করা উচিত। এসব শুনে মানুষেরা চিন্তা করে দেখল কথা তো সত্যি। কাজেই তারা আর এক মুহূর্ত এখানে দেরি করতে চাইল না। সাথে সাথে সবাই একেবারে দ্রুত বেগে মশার রাজসভা থেকে নিজেদের দেশে চলে আসলো। আর ফিরে এসেই তারা কেউ কারো ঘরেই ঢুকলো না। যেখানে যত বন জঙ্গল আছে একদিক থেকে সব কাটতে শুরু করে দিল। তাদের বাড়ির ভেতরের মহিলা এবং শিশুরা তো অবাক, কি ব্যাপার। তারা গেল মশার রাজ্যে মশাদের উৎপাত বন্ধ করার অনুরোধ করতে, আর ফিরে এসে কিনা এই ঝোপঝাড় কাটতে আরম্ভ করে দিল। কোনো কিছু না বুঝে তারা কেবলই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। কিন্তু সেইখানে
এতই ঝোপঝাড় জন্মেছিল যে সেগুলো পরিষ্কার করা এক মুহূর্তের মধ্যেই সম্ভব নয়। টানা কয়েকদিন ধরে তারা কোনো কাজকর্ম না করে কেবলই সেই ঝোপঝাড় পরিষ্কার করতে শুরু করে দিল। এরপর একটা সময় এসে দেখা গেল তাদের আশেপাশে আর কোনো অপ্রয়োজনীয় বন জঙ্গল কিংবা ঝোপঝাড় অবশিষ্ট নেই, সব একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার তারা বদ্ধ জলাশয় আর যেসব জায়গায় বদ্ধ পানি জমে আছে সেগুলো পরিষ্কার করার কাজে মনোযোগ দিল। দেখতে দেখতে সবই এক সময় পরিষ্কার হয়ে গেল। নিজেদের আশপাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে তারা লক্ষ্য করল পুরো দেশটাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, এখানে সেখানে মশার প্রচুর ডিমও ধ্বংস হয়ে গেল এমনি এমনি। মুহূর্তের মধ্যেই তাদের দেশ থেকে মশারা যেন কোথায় হাওয়া হয়ে গেল। আসলে মশারা হাওয়া হয়ে যায়নি। মশাদের বংশ বিস্তার যখন বন্ধ হয়ে গেছে তখনই কিন্তু আর মশাদের দেখা পাওয়া যাচ্ছে না। এবার সত্যি সত্যি মশার উৎপাত একেবারে কমে গেল। এখন আর কোথাও কোনো মশার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না। সেই দেশের মানুষেরা এমন কঠিন বিপদ থেকে রক্ষা পেয়ে হাঁফ ছেড়ে বাঁচল। আর বেঁচেই যে তারা বসে থাকলো তা কিন্তু নয়। কিছুদিন পর পরই তারা দেখতে লাগলো কোথাও কোনো অপ্রয়োজনীয় ঝোপঝাড় জন্মাচ্ছে কিনা, আর হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিষ্কার করে ফেলছে। বদ্ধ পুকুর কিংবা জলাশয়গুলো তারা পরিষ্কার করে সেখানে মাছের চাষও শুরু করে দিল। এতে করে তাদের অর্থনৈতিক অবস্থাও কিন্তু ফিরে আসলো। এখন সেই দেশে মশারি এবং কয়েলের যত কারখানা ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। তবে যাতে করে সেখানকার লোকেরা বেকার হয়ে না পড়ে, অর্থাৎ কাজ হারিয়ে তারা যেন অসহায় হয়ে না যায়, সেই জন্য তাদেরকেও কাজে লাগানো হলো। অর্থাৎ অপ্রয়োজনীয় ঝোপঝাড় তো জন্মাতেই থাকবে, সেসব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সেসব লোকদেরকে নিয়োগ করা হলো। তারা পালাক্রমে এই কাজই করতে থাকলো। আর পাশাপাশি দেশের সকল বদ্ধ জলাশয়গুলো মাছ চাষের উপযোগী করে সেখানেও তাদেরকে লাগানো হলো। এখন আর মশাদের কোনো উৎপাত রইল না, আর মিছেমিছি কয়েল কিংবা মশারিরও কোনো প্রয়োজন থাকলো না। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, গল্প ছলে তোমাদেরকে যেটা বলা হলো সেটা আমাদের জন্যও প্রযোজ্য। বড়রা যখন দেখেও দেখছে না তখন তোমরা কিন্তু বড়দেরকে এই গল্প শুনিয়ে হুঁশ ফেরাতে পারো। গল্পটা শুনলে তারাও বুঝতে পারবে আসলে মশা মারার ওষুধ না বানিয়ে বরং মশাই যদি রোধ করা যায় তাহলে এর চাইতে ঢের ভালো। কেমন লাগলো আমাদের আজকের গল্প? এমনই আরও গল্প নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর
মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো যেন করোনা থেকে আমরা মুক্ত হতে পারি, করোনা থেকে মুক্ত হয়ে আবারও আগের মতো যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। যা হোক, নতুন একটা গল্প নিয়ে তোমাদের সামনে যতক্ষণ পর্যন্ত হাজির না হই ততক্ষণ এই গল্পটাই তোমরা শুনতে থাকো আর প্রচার করতে থাকো। আল্লাহ হাফেজ।